এই প্রশ্নটা না করলে আমার পডকাস্ট অসম্পূর্ণ। পেটের গ্যাস কি করে মাথায় উঠে যায়? আমায় এসে বলে পায়ে ব্যথাও গ্যাস থেকে হচ্ছে। এবার আমি না অ্যানাটমি খুঁজে বেড়াই। যে কোনো অস্বস্তিকে গ্যাস বলতে না বাঙালি বড্ড ভালোবাসে। ওষুধের সমস্যা না খাওয়া দাওয়ার সমস্যা? সমস্যাটা মাথায়। এই শীতটা পেরোবে কি? রাত 9টার পর একটু জলে ডুবে যায়, রঙিন জলে। ফোনগুলো ভোর রাতেই কেন বেশি আসে? প্রেশার সবচেয়ে বেশি থাকে ভোরবেলা। লিভার কিসে ভালো থাকবে? লিভারে কোনো ওষুধ নেই, হা না করে হাঁটুন। জিম করতে করতে পড়ে গেল এবং আর উঠলো না। এই মুহূর্তে দিল্লির চেয়ে বেশি পলিউটেড কিন্তু কলকাতা। পুদিনহারা, ডাইজিন, কার্বোজাইম। হজমের ওষুধ বলে কিছু হয় না। কিডনি ভালো রাখার কি কোনো ওষুধ হয়? প্রোটিন কতটা খাবেন? ক্যান্সারের কোনো আনসার নেই। কম বয়সে ক্যান্সার বেশি অ্যাগ্রেসিভ হয়, ট্রিটমেন্ট আছে। শীতকাল মানে যেন একটা আতঙ্কের সময়। এই খবর এলো কার হার্ট অ্যাটাক হয়ে গেল, এই কে আবার স্ট্রোক হয়ে পড়ে গেলেন, কার ব্লাড প্রেশার নাকি এত বেড়ে গেছে। আর এই সব নিয়ে তো গুগলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কত রকম তথ্য। তাই আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আমি তিয়াস এসেছি সেই ভয় নিয়ে কথা বলতে। না, ভয় পেতে নয়, পাওয়াতে নয়, ভয় ভাঙাতে। আমার সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, 3 দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে যিনি চিকিৎসা করে চলেছেন, ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ওয়েলকাম ডক্টর। নমস্কার। দ্য ওয়ার্ল্ড আরোগ্যতে আপনাকে স্বাগত। যেটা বললাম, মিথ আর মিথ্যেগুলোকে ভাঙবো। শীতকাল এলে নাকি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না, বিশেষ করে যারা প্রেশারের ক্রনিক পেশেন্ট, প্রেশার নাকি বেড়ে যায়। শীতের সঙ্গে প্রেশারের সত্যি কি সম্পর্ক আছে নাকি এটাও একটা মিথ? এটা মিথ না, এটা সম্পর্ক আছে। মেন কারণ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। মানে শীতকালে আমাদের যে এক্সপোজড হাতে যে আমাদের জায়গা বা আমাদের শরীরের সেই জায়গাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ভেতরে যে আমাদের ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো কনস্ট্রিক্ট করে। আচ্ছা। এবং যদি ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে তাহলে কি হয়, হার্টটাকে অনেক জোরে পাম্প করতে হয় এবং ব্লাড প্রেশার কিন্তু শীতকালে ডেফিনেটলি বেড়ে যায়। আচ্ছা, তাহলে যারা ধরুন প্রেশারের নিয়মিত ওষুধ খান, শীতকালে কি তাদের ডোজটা অ্যাডজাস্ট করতে হয়? সেটা কি ডাক্তারবাবু করে দেন? আমরা অলওয়েজ বলি শীতকালে আর গরমকালে অন্তত আমাদের দেশে যেন দুবার ডাক্তারবাবুকে দেখান। কারণ শীতকালে যে ওষুধ চলবে যে ডোজে, আর একদম মে মাসের গরমে যে ওষুধ চলবে প্রেশারের, সেটা কিন্তু এক হবে না। শীতকালে একটু বাড়াতেই হবে ব্লাড প্রেশারের ওষুধ। শুধুমাত্র যে টেম্পারেচার রিলেটেড ভ্যাসোকনস্ট্রিকশন সেটা দায়ী আমি বলবো না। এছাড়াও ভেগাস নার্ভ বলে একটা আমাদের নার্ভ আছে, সেটার রেগুলেশনের প্রবলেম হয়। আর নাম্বার 3, বহু লোকই না শীতকালে প্রচুর খেয়ে নেয়। এত পেটু বাঙালি আমি আপনাকে কি বলবো। আর শীতকালে এত ভালো ভালো খাবার পাওয়া যায় আর এত বেশি খায় বলে ন্যাচারালি ব্লাড প্রেশারের উপরও চাপ পড়ে। কারণ নুনটাও বেশি শরীরে ঢুকে যায়। ঠিক। আচ্ছা, এই যে প্রেশারের ডোজটা, ওষুধের ডোজটা যে অ্যাডজাস্টমেন্ট, এটা আবার এই যে আপনি বললেন ধরুন কোনো রোগীরা মনে করবেন তাহলে নিজে নিজে একটু কমিয়ে বাড়িয়ে নিই, এটা কি উচিত? একদমই না। ডাক্তারকে দেখিয়ে প্রেশার চেক করে, পালস রেট চেক করে, এবং সর্বোপরি অনেকে না হাঁপানি রোগী থাকে। আর হাঁপানি ব্যাপারটা এমন না, কোনো লোক হাঁপাতনি এই কথাটা বলেই না, বলে সর্দির ধাত আছে। কি মুশকিল রে বাবা, কারণ হাঁপানিও নাকি একটা ট্যাবু, ঠিক বলা যাবে না। এবার আপনার কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যেটা কিন্তু ব্রঙ্কোস্প্যাজম বাড়ায়। সুতরাং আমরা ডাক্তাররা পেশেন্টকে দেখে বুঝে প্রেশারের ওষুধ আমরা বাড়ানো কমানো করি। একদমই। আর একদল না কমপ্লেন করেন যারা এরকমই প্রেশারের ক্রনিক পেশেন্ট, ডাক্তারবাবু ওষুধ নিয়মিত খাচ্ছি কিন্তু প্রেশার কন্ট্রোলে থাকছে না। আবার কন্ট্রোলে থাকছে না, এটা কি বেড়ে যাচ্ছে? হ্যাঁ, আবার কখনো কমেও যাচ্ছে, ফ্লাকচুয়েট করছে। তো তাদের জন্য আপনার কোনো টিপস? মানে তাদের কি ওষুধের সমস্যা না খাওয়া দাওয়ার সমস্যা, না সমস্যাটা ঠিক কোথায়, তারা কি করবেন? সমস্যাটা মাথায় একদম প্রথমে। লোকে আবার ভাববেন না আমি সাইকিয়াট্রি প্রবলেম বলছি। তার কারণ হচ্ছে ব্লাড প্রেশারের জন্য আমরা ডিজিটাল মেশিন কিনতে বলি, লোকে দেখলো। এবার কিভাবে দেখতে হয় সেটা অনেকে জানে না। ডিজিটাল মেশিনের যে ভেলপ্রো যে
যেটা থাকে সেটা ভালো হতে হবে। ও নাম্বার 2, অন্তত আপনি 30 মিনিট রেস্টে থাকবেন। ঠিক। চা কফি খাবেন না 30 মিনিটের মধ্যে। আচ্ছা, পা যেন টাচ করে মাটিতে, ওকে। দুটো পা যেন ফাঁক থাকে, এবং ব্লাড প্রেশার মেশিনটা আপনি কিন্তু নিচ থেকে অন্তত পক্ষে 2 ইঞ্চি পরে বাঁধবেন। ওকে। তারপর আপনি দেখবেন বেশিরভাগ লোক কি করে, তিরিং বিরিং করে এসে হ্যাঁ, ব্লাড প্রেশার মেশিন এই দেখে, নিয়মগুলো তো দেখবে মানেই না। 160/90, ব্যাস সঙ্গে সঙ্গে হয় ডাক্তারকে ফোন করলো, তারপরে কিছুক্ষণ রেস্ট নিল, দেখলো 130/20 ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে, প্যানিক করে। তবে আজকাল বেরিয়েছে আমরা 24 ঘন্টার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার দেখতে বলি। আচ্ছা, এই ধরনের যারা খুব লেবাইল হাইপারটেনশন, যে আমরা 24 ঘন্টা ব্লাড প্রেশার মানে একটা মেশিন, মানে এরকম প্রেশারের মেশিন এখানে বাধা থাকে, তাতে প্রেশার আমরা দেখতে পারি। ওই মেশিনটা অটোমেটিক্যালি 30 মিনিট অন্তর অন্তর রেকর্ড নিতে থাকে। সে নর্মাল কাজ করলো, 24 ঘন্টা বাদে মেশিনটা আবার ল্যাবরেটরিতে গিয়ে ফেরত দিয়ে আচ্ছা দিল। আচ্ছা আচ্ছা, বুঝতে তাহলে একটা চার্ট বোঝা যায়, এবং সেই চার্টে আমরা দেখি কোন সময় এক্স্যাক্টলি ব্লাড প্রেশারটা বাড়ছে। আচ্ছা সুতরাং ওষুধের টাইমিংটা আমরা সেভাবে অ্যাডজাস্ট করি। বুঝতে পেরেছি। এটাকে আমরা বলি 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং। এটা কিন্তু একটা এসেনশিয়াল টুল ব্লাড প্রেশার রোগীদের, যাদের এটা করানোর সুবিধাটা আছে। গ্রামগঞ্জে সব জায়গায় মেশিনটা অ্যাভেলেবেল নয়। ব্লাড প্রেশারের সঙ্গেই আমরা জানি হার্টের একটা কানেকশন আছে। হাইপার টেনশন হার্টের ওপর চাপ তৈরি করে, এবং হার্ট আমাদের শরীরের খুব জরুরি অঙ্গ। এবার এই শীতকালে হার্ট নিয়েও একটা শোনা যায় যে এই শীতে যেন হার্ট অ্যাটাকের খবর বা কার্ডিয়াক ফেলিওরের খবর, এই ধরনের খবরগুলো একটু বেশি আসে। এই অনেক সময় আমরা বৃদ্ধ মানুষদের জন্য শুনি এই শীতটা পেরোবে কি, মানে শীতকাল যেন একটা জুজু, সে হার্টের রোগের জন্য একটা নন্দঘোষ, এরকম একটা ব্যাপার। এটাও কি সত্যি? না, এটা সত্যি। আমরা বৃদ্ধদের ভয় পাই শীতে একটা কারণে, সেটা হার্ট ছাড়াও হচ্ছে নিউমোনিয়া। আর সাধারণ আজকাল তো জানেন যারা শহরে থাকে তারা মোটা ক্রমশ হচ্ছে, এবং তারা না আগেকার অ্যাক্টিভিটি যে দৌড়াদৌড়ি করাটা, কাজকর্ম করা বন্ধ করে দিয়ে বেশিরভাগ ধরুন বসে বসে কাজ করে, স্যান্ডউইচ খেলো, কফি খেলো, আর রাত 9টার পর একটু জলে ডুবে যায়, রঙিন জলে, তার সাথে কিছু ধোয়া চলে। সুতরাং লাইফস্টাইলটা না টোটালি পাল্টে গেছে ইয়ং জেনারেশনের। ঠিক। কিন্তু একটা জিনিস বুঝতেই হবে ভারতবর্ষকে, ভারতে ম্যাক্সিমাম নাম্বার ডায়াবেটিক পেশেন্ট আছে। একদম। এই মুহূর্তে 10 কোটি মানুষ ভারতীয় হচ্ছে যারা ডায়াবেটিসে সাফার করছে। প্রতি 3 জনের 1 জন ব্লাড প্রেশারে সাফার করছে। এই দুটো কিন্তু মারাত্মক রোগ, এবং স্থূলতা ক্রমশ ভারতবাসীর মধ্যে বাড়ছে, স্পেশালি যারা আরবান এরিয়ায়, শহরাঞ্চলে। এই সব কটা, এবং ইয়ং মেয়েদের, ছেলেদেরও, তারা দেখবেন আজকাল অদ্ভুত লাইফস্টাইল, তারা সার্কেডিয়ান রিদিমটাই ভুলে গেছে। ভোর 4টায় ঘুমায়, সকাল 12টায় ওঠে, তারপর ব্রাঞ্চ করে। মানে এই নিয়মের সাথে অভ্যস্ত আমাদের বডি নয়। এবার তার সাথে যখন সুগার, প্রেশার, এবং শীতের জন্য প্রেশার বাড়ে, এবং শীতে ওই যে বললাম বেশি ভালো ভালো খাবার পাওয়া যায়, সব মিলিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়। স্পেশালি এটা কিন্তু হয় মিডনাইটে নয়, কিন্তু আর্লি মর্নিং বিটুইন 3 AM to 10 AM। আমি ইনফ্যাক্ট জিজ্ঞেসই করতাম এই ফোনগুলো ভোর রাতেই কেন বেশি আসে বলুন তো? 3 থেকে 4টা আমাদের ভীষণ ভয়ের টাইম। কেন এই ভোর রাতটা এত সেন্সিটিভ কেন? এই সময় কি হার্ট একটু বেশি ঘুমিয়ে থাকে? মানে ঠিক এই সময়টায় কি হয়? প্রেশার সবচেয়ে বেশি থাকে সাধারণ অবস্থাতেও, কিন্তু ভোরবেলা 3টের সময়, মানে মানুষ গভীর ঘুমে তাও প্রেশার বেশি। আচ্ছা। এবং পালস রেটও কিন্তু ওই সময়টা বেশি হয়। ওকে। সুতরাং এই দুটো কিন্তু নর্মাল মানুষের। তারপর শীতকালে, এবং আমি তো বললাম এই স্থূলতা, নাক ডাকা, কারণ শীতকালে অনেক সময় নাক আটকে যায়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সব মিলিয়ে না শীতকালে ওই 3টে থেকে 4টে। আরেকটা অদ্ভুত ব্যাপার, শীতকালে ওই ঘুম থেকে উঠে লোকাল কোনো অ্যাম্বুলেন্সে ফোন করে আনা বড্ড লেট হয়ে যায় আজকাল। গোল্ডেন পিরিয়ডটাও হারিয়ে যায়, গোল্ডেন পিরিয়ড চলে যায়। আমরা একটু ভয়ে থাকি,
আমরা চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষ যেন নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়। একদমই তাই। খুব বেশি কিছু লাগবে না। বাঙালির খাবার না বড্ড ভালো, ভাত আছে, ডাল আছে, মাছ আছে, সবজি আছে, অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আপনি ফাইবার আছে, একটা ফল আছে, দই আছে, সেটাতেই থাকুন না। একটু কায়িক পরিশ্রম করুন। সবসময় সুইগি জোম্যাটোতে চলবে না। কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করুন। হার্ড ড্রিঙ্কস কেউ যদি অকেশনালি বছরে একদিন যদি একটু খায় অসুবিধা তার হবে না। যে রেগুলার খায় অর্থাৎ মদ যাকে খায় সেটা কিন্তু প্রবলেম। যে মদ খায় তার অত প্রবলেম হবে না, কিন্তু অনেক লোককে মদ খায়, আবার অনেক লোককে মানে মদ তাকে খায়। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। কিন্তু এই যে রঙিন জলের কথা বলছেন, লিভারের সাথে তো তার একটা শত্রুতা রয়েছে, যত্নটা ঠিক কিভাবে নেওয়া যেতে পারে? লিভার কিসে ভালো থাকবে? এটাই মুশকিল। লিভারে কোনো ওষুধ নেই। ফার্স্ট অফ অল আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে। আপনি যদি মোটা হন তাহলে লিভারে চর্বি জমবে, এবং আমাদের দেশে সবচেয়ে কমন কারণ ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে হেপাটাইটিস বি। তারপরেই কিন্তু এই মেটাবলিক্যালি অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, খটোমটো নাম, তার মানে কিছুই না, মোটাত্ব এবং ডায়াবেটিসের জন্য লিভারে চর্বি জমতে থাকে, এবং সেটা আমরা কেউ ফ্যাটি লিভার সবাই বলি, এবং সে নিয়ে প্রচুর মিথ রয়েছে, পাত্তা দিই না। কেউ সুগার কন্ট্রোল করার কথা ভাবে না, হাঁটার কথা ভাবে না। তার বদলে অন্তত 4টে আনএথিক্যাল ওষুধ ইউজ করা হয়। সব বেকার। আচ্ছা, যদি সায়েন্টিফিক্যালি দেখা যায় ফ্যাটি লিভার কমাবেন কি করে? ওজন কমিয়ে, সুগার কন্ট্রোল করে, লাইফস্টাইল মডিফাই করে, জাস্ট লাইফস্টাইল। কোনো ওষুধের কিন্তু সাধ্য নেই ফ্যাটি লিভার কমানোর, এক্সেপ্ট সারোগ্লিটাজার বলে একটা মলিকুল আছে যেটা ইন্ডিয়াই আবিষ্কার করেছে, বিদেশে এক্সপোর্টও করে। কিন্তু মুশকিল হচ্ছে কেউ যদি 10% বডি ওয়েট কমাতে পারে তার অন্তত 90% লিভার থেকে ফ্যাট ঝরে যাবে। ও, সারোগ্লিটাজার সেখানে 5% কাজ করে। ওকে। সুতরাং কম পয়সায় লিভার থেকে যদি চর্বি ঝরাতে চান তাহলে হা না করে হাঁটুন। একটা জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে খুব হন্ট করে, এই যে এখন তো ইয়াংদের মধ্যে হার্ট অ্যাটাক বড্ড বেড়ে গিয়েছে, এবং আমরা ভীষণ খবর পাই। আপনি লাইফস্টাইলের কথাটা বললেন, সেটা একদম মানে সেটা তো মাথায় রাখতেই হবে, কিন্তু বহু ছেলেমেয়ের লাইফস্টাইল হয়তো খুব ভালো, সে রাত করে না বা জাঙ্ক খায় না, নিয়মিত শরীরচর্চা করে। আমরা অনেক সেলিব্রিটিদের ক্ষেত্রেও যেরকম খবর পাচ্ছি, কোনো জেনেটিক্যাল ইতিহাসও হয়তো নেই, কিন্তু হঠাৎ করে সাডেনলি এই যে হার্ট অ্যাটাকে নাচতে নাচতে পড়ে গেল, জিম করতে করতে পড়ে গেল এবং আর উঠলো না, এটা অসম্ভব হন্ট করে। মানে ঠিক কি হয়, মানে যার কোনো উপসর্গ নেই, শরীর কোনো ওয়ার্নিং দিল না, এমন কি ঘটে যে হার্টটা বন্ধ হয়ে গেল? আসলে ভারতীয় উপমহাদেশে, আমি আমাদের এখানকার কথা বলছি না, আমাদের একটা অদ্ভুত লিপিড প্রোফাইলের টেন্ডেন্সি আছে। এলডিএল কোলেস্টেরল, মানে যেটা বাজে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলগুলো না ভীষণ অ্যাথেরোজেনিক, অর্থাৎ সেই কোলেস্টেরলগুলো আমাদের আর্টারিগুলোকে স্টিফ করে দেয়। ওকে। এবং অদ্ভুতভাবে দেখা গেছে এই বংশানুক্রমিক যারা ইউএসএতে থাকছে, ধরুন 3rd জেনারেশন ইউএসএতে থাকছে, তাদেরও কিন্তু এই আর্লি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। ওকে। তৃতীয় হচ্ছে অবশ্যই স্মোকিং। ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি স্মোক করে এমন একটা কান্ট্রি। বিড়ি বোধহয় ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি হয়। তামাকের একটা বিশাল বাজার। নাম্বার 3 হচ্ছে বায়ু দূষণ। এই যে আমাদের বায়ু দূষণ হার্ট এবং ফুসফুস, তার চেয়ে আরো অন্য অর্গানগুলো যে কতটা ড্যামেজ করছে আপনি ভাবতেও পারবেন না। এই মুহূর্তে দিল্লির চেয়ে বেশি পলিউটেড কিন্তু কলকাতা। কি ভয়াবহ, অ্যালার্মিং। সুতরাং কলকাতার মানুষ তথা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষকে ভালো থাকতে গেলে বায়ু দূষণের থেকে সচেতন হতে হবে। সরকারকে সচেতন হতে হবে যে আমাদের মোটর ভেহিকেল যেন ওই ঘুষ দিয়ে পাস না করে যায়। সব মিলিয়ে
আমাদের এই পলিউশন একটা শীতকালে বড় কারণ কিন্তু হার্ট অ্যাটাক আনার, এবং ইয়ং জেনারেশন সাফার করছে পলিউশনের থেকে। আমরা এখন ইয়ং আছি ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশটা 10 বছর বা 20 বছর বাদে আমরা একটু বৃদ্ধ দেশে পরিণত হব। ঠিক। তখন ওই আর্লি 30 বছর বয়সে হার্ট অ্যাটাক, 40 বছর বয়সে সেরিব্রাল অ্যাটাক একটা নেশনকে পঙ্গু করে দিতে পারে কিন্তু। খুব সাংঘাতিক। এবং এই দূষণের সঙ্গে ফার্টিলিটির সমস্যাটাও জড়িয়ে না? ডেফিনেটলি এই দূষণের সাথে শুধু ফার্টিলিটি না, ভেতরে গর্ভস্থ যে বাচ্চা আছে তার বিভিন্ন রকম শারীরিক বিকলাঙ্গতা হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, সবচেয়ে ছোট ছোট এসপিএফ গুলো, যেগুলোর সাইজ হচ্ছে লেস দ্যান 0.01 মাইক্রন, কি হয় জানেন তো, সেগুলো নাক দিয়ে ঢুকে ক্রিব্রিফর্ম প্লেট থাকে, সোজা ব্রেনে ঢুকে পড়ে। সুতরাং অ্যালঝেইমার্স ডিমেনশিয়া ভীষণ কমন বায়ু দূষণের, স্পেশালি যারা এই পেট্রোল বাহিত ডিজেল চালিত যানগুলো থেকে যেগুলো বেরোয়। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি, খুব একটা আমাদের এখানে নেই, বাঁচা গেছে। আর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইং অ্যাশ আছে, সেটা একটা বাজে। পেস্টিসাইড বায়ু দূষণ করে না, কিন্তু পেস্টিসাইড আস্তে আস্তে সয়েলে ঢোকে, এবং সেটা কিন্তু আমরা যে খাচ্ছি সবজি তার মধ্যে পেস্টিসাইড খাবারটাকে বিষিয়ে দেয়। ঠিক। এবং সেটা আস্তে আস্তে নদীতে মেশে ওয়াটার পলিউশন হয়। ঘরে বয়স্ক মানুষ মানে শীতকালে অতিরিক্ত কেয়ার, তো সেইখানে নিউমোনিয়া একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। একবার বেঁধে গেলে একটু মুশকিল। নিউমোনিয়ার ভ্যাকসিন বেরিয়েছে আমরা জানি, তো নিউমোনিয়ার ভ্যাকসিন কি 100% প্রুফ করে? মানে বাড়ির বয়স্ক মানুষটিকে আপনি সাজেস্ট করবেন ভ্যাকসিনটা নিয়ে নিতে, নাকি এটা একটা জাস্ট অপ্রয়োজনীয় খরচ? না না, দেখুন, অ্যাডাল্ট ভ্যাকসিন মানে বয়স্ক লোকেদের ভ্যাকসিন, এটা একদম পরিষ্কারভাবে এটা কিন্তু আমাদের এটা এসে গেছে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস ইন্ডিয়ার গাইডলাইনে। কোনো মানুষ যদি ডায়াবেটিস থাকে বা কার্ডিয়াক রোগ থাকে, 50 বছর হয়ে গেলে বছরে একবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আর সারা বছর সারা জীবনের জন্য আজকাল বেরিয়েছে 20 নম্বর নিউমোনিয়া ভ্যাকসিন, নিতেই হবে। আচ্ছা, আপনি মাস্ট সাজেস্ট করছেন? এটা মাস্ট। আর যদি কারোর কিছু না থাকে, সেগুলো আমি কেন নেব? আমি বলতে যাই, আমার হাঁচি কাশি কিছু নেই, আমি কেন খামোখা ইঞ্জেকশন নেব? আর ইঞ্জেকশনগুলো তো কম দামি তো নয়, একটার দাম 5,000, একটার দাম ধরুন প্রায় 2,000 টাকা। তাদের একটা জিনিস বোঝাতে হবে যে এই নিউমোনিয়া ভ্যাকসিন আপনাকে কিন্তু সুপারফিশিয়াল নিউমোনিয়ার হাত থেকে বাঁচাবে না, অর্থাৎ হাঁচি সর্দি কাশি আপনার হতে পারে, কিন্তু সেপ্টিসেমিয়ার হাত থেকে বাঁচাবে। তাও কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে? স্ট্রেপ্টোকক্কাল নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেইটার এগেনস্টেই কিন্তু নিউমোকক্কাল ভ্যাকসিন কাজ করবে। আচ্ছা। এবং তাও কি, আমি ডাক্তারি পরিভাষা বলে আমি বাংলায় বলছি, ইনভেসিভ নিউমোনিয়ার হাত থেকে বাঁচাবে। অর্থাৎ নিউমোনিয়াটা লাংসে হলো, ব্লাড দিয়ে সেপ্টিসেমিয়া হলো না, এইটাই সবচেয়ে লাভ। কারণ কি, যদি আজকে ইনভেসিভ নিউমোনিয়া হয় স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, মর্টালিটি 20 to 25% ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমাদের তো এখানে প্রথম 3 দিন গ্যাসের ওষুধ খেয়ে কাটিয়ে দেবে। বাচ্চাদের যেমন আমাদের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে, অ্যাডাল্টদেরও একটা ইমিউনাইজেশন প্রোগ্রাম সরকার থেকে হওয়া উচিত। তাহলে কি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আপনি 5,000 টাকা নিউমোনিয়া ভ্যাকসিন নিলেন ফর হোল লাইফ, আপনার একবার হসপিটালে আপনি বেসরকারি জায়গায় ভর্তি হন, ঘন্টায় 5,000 টাকা খরচ হবে। একদমই তাই। আচ্ছা, আরেকটা কথা বলো, নিউমোনিয়া যদি কারোর হয়ে থাকে, একবার হলে কি বারবার হওয়ার টেন্ডেন্সি আছে? এবার কেন হলো সেটা দেখতে হবে। আচ্ছা, যদি ফুসফুসে স্ট্রাকচারাল ড্যামেজ থাকে, অর্থাৎ ধরুন ফুসফুস অনেক দিন ধরে হাঁপানি রোগে ভুগছে, এখানেও সেই প্রশ্ন, হাঁপানি একটা ট্যাবু, লোকে বলতে চায় না, হ্যাঁ আমাকে বার করতে হয়। আমি যেই বলি যে না না আমার কোনোদিন হাঁপানি হয়নি, আমি বলি কি সর্দির ধাত ছিল? তখন বলে হ্যাঁ সর্দির ধাত ছিল। মানে এটা না, আপনাকে না প্র্যাকটিস করতে করতে বুঝিয়ে যেতে হবে যে আপনি কখনো ডাইরেক্ট হাঁপানি জিজ্ঞেস করবেন না, কিন্তু স্ট্রেট বলে দেবে যে আমার হাঁপানি ছিল না। সর্দির ধাত মানে হাঁপানি ছিল, তার মানে তার একটা স্ট্রাকচারাল
লাং ড্যামেজ আছে অ্যানাটমিক্যাল। এবার তার সাথে বায়ু দূষণ এবং ইনফেকশন এই শীতকালে যেগুলো হয় ঠিক। সেগুলো ভেতরে ঢুকবে, যার প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস আছে, বয়স্ক মানুষ, তারা ভুগবে। এবার না একটু পেটের দিকে আসি, কারণ এই বাঙালির সমস্যা নিয়ে কথা বলা, সেখানে পেট নিয়ে গ্যাস অম্বল নিয়ে কথা হবে না তা তো হতে পারে না, তার উপর শীতকাল খাওয়া দাওয়া। এই প্রশ্নটা না করলে আমার পডকাস্ট অসম্পূর্ণ। গ্যাসের কথা তো আমরা সবাই জানি, পেটে গ্যাস হয়। অনেক সময় শুনি বাড়ির বড়দের কাছে বা ওই যে পাড়ার কাকু কাকিমাদের কাছে, আরে গ্যাস মাথায় উঠে গিয়ে তো ওরকম হয়ে গেল। পেটের গ্যাস কি করে মাথায় উঠে যায়, যায় কি? শুধু মাথায় কেন ওঠে, আমায় এসে বলে পায়ে ব্যথাও গ্যাস থেকে হচ্ছে। এবার আমি না অ্যানাটমি খুঁজে বেড়াই কিভাবে যে কি সম্ভব? করে পেট থেকে মাথায় যায় বা পায়ে যায়। কিন্তু মাথায় আমি- গ্যাস ওঠা একটা মানে বাঙালির ইউনিভার্সাল সমস্যা। হ্যাঁ, এটা নিয়ে আমার যেটা ধারণা, যে কোনো অস্বস্তিকে গ্যাস বলতে না বাঙালি বড্ড ভালোবাসে। মানে সেটা যাই হোক না কেন, ধরুন আপনি বিয়েবাড়িতে গেলেন, একদম ঠেলে সব খেলেন, একদম সুইট ডিশ যা আছে সব খেলেন, এবার খেয়ে যখন বাড়িতে আসবে পেট আইঢাই করছে, বেস্ট সেখানে গ্যাসের ওষুধ কি? একটা প্রোকাইনেটিক খাওয়া। শুনে সবাই ভাবছেন যে এসব কি বলছে, কিছুই না, এমন একটা ওষুধ খান যাতে স্টমাকটা তাড়াতাড়ি এমটি হয়। ডোমপেরিডন হতে পারে, এই টাইপের ওষুধ, আমি নামগুলো বলতে চাই না, লেসোপ্রাইড বা গ্যানাটন এরকম এই ধরনের। এরকম ওষুধ। সেটা হচ্ছে কিন্তু আপনার স্টমাকটাকে একটু তাড়াতাড়ি ফাঁকা করে দিচ্ছে, আপনি একটু ভালো লাগছে। জাস্ট যেমনভাবে সোডা খেয়ে ঢেকুর তুলে আমরা ফাঁকা করার চেষ্টা করি, হ্যাঁ, আরাম বোধ করি। তবে আমার মনে হয় যতটা পেটে সয় ততটাই খান, কারণ পেটটা আপনার। মানে খাবারটা অন্যরা ফ্রিতে দিচ্ছে বলে আপনি সব খেয়ে নেবেন, এরকম করবেন না। এবার এই যে বিয়ে বাড়ি থেকে এসে পেটে অস্বস্তি শুরু হলো, এটা প্রায়ই কিন্তু একটু পেটটা থেকে বুকটায় উঠছে, একটু বুক ধরফর করছে, মনে হচ্ছে একটু চাপ লাগছে, এবং ঘুরে ফিরে সেই মুঠো মুঠো গ্যাসের ওষুধ। এবার এই ওষুধের নাম নাই বা করলাম, তাও আমাদের খুব পরিচিত বন্ধু পুদিনহারা, ডাইজিন, কার্বোজাইম, মানে একবারে একটা না হলে দুটো খেয়ে নিলাম। এটা কি ঠিক, বা এটা কি আদৌ কাজ হয়? ফার্স্ট অফ অল, কোনো যদি মিডল এজের মানে 30 বছরের লোক যদি বলে মাঝরাতে বিয়েবাড়ি খাওয়ার পর বুকটা চাপ লাগছে, দরকার নেই দেরি করার, কাছাকাছি যে কোনো জায়গায় গিয়ে একটা ইসিজি করুন, একটা ট্রপটি টেস্ট করে দেখে নিন হার্টটা ঠিক আছে কিনা, তারপর আপনি যত যা ইচ্ছে আপনার মতো খান। যে কোনো পুদিনহারা বলুন বা যে কোনো গ্যাসের ওষুধ হচ্ছে কার্মিনেটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ মুখে যখন দিলেন বেশ ভালো টেস্ট লাগে, কিন্তু হজমে কি আদৌ এফেক্টিভ হয়? একদম না। তার কারণ আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আপনি মুখে ধরুন এনজাইমস প্রিপারেশন দিলেন, সেগুলো কি আদৌ স্টমাক ক্রস করে যাবে? কারণ এগুলো সবই প্রোটিন, স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ মনের শান্তি হবে যে আমি একটা গ্যাসের ওষুধ খেয়েছি, আসল লাভ হবে না। মানে গ্যাসের ওষুধ হজমের ওষুধ বলে কি কিছু হয় না, এটা কি আপনি বলতে চাইছেন? আমি যে বললাম, যদি প্রোকাইনেটিক খান অর্থাৎ স্টমাক হালকা করে দেওয়ার মতো, সেটা গ্যাসের ওষুধ। হজমের ওষুধ বলে কিছু হয় না, খাওয়াটাকে নিয়ন্ত্রিত করতে হবে। আর হ্যাঁ, হয় একটাই, যদি আপনার প্যানক্রিয়াটিক এনজাইম ডেফিসিয়েন্সি থাকে। অনেক লোক না ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভোগে, তাদের প্যানক্রিয়াস থেকে ধরুন বিভিন্ন রকমের হজমি যে মানে এনজাইমসগুলো নিঃসরণ হয়, যেটা পাকস্থলিতে বা মানে ইন্টেস্টিনে আসে, সেগুলো বাইরে থেকে সাপ্লিমেন্ট করা হয়। সেটা কিভাবে দেওয়া হয় জানেন? এমন একটা ড্রাগ দেওয়া থাকে কোটিং করে, যেটা স্টমাকে গলে না, গলে হচ্ছে প্যানক্রিয়াসের যেখানে ডিওডিনামে আছে সেখানে গিয়ে তখন সেটা কাজ করে। সেইগুলোর দাম কিন্তু প্রচুর, আপনি কিনতে যান এক একটার দাম 50 টাকা, এবং সেটা খেতে গেলে এটা সারা জীবন ধরেও অনেককে খেতে হয়। সেটা দুর্ভাগ্যবশত যাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাদের ক্ষেত্রে। আদারওয়াইজ
আপনার মনে হলো দুটো এনজাইম ট্যাবলেট খেলেন, ধরুন পেট পরিষ্কার রাখার জন্য বা এক্সরে করার জন্য দুটো এনজাইম ট্যাবলেট আর একটা পটি হওয়ার ওষুধ দিল, তাতে কিন্তু গ্যাসের কিছু লাভ হবে না, ওই মাথাটাই ভালো থাকবে। কিন্তু এটাই কিন্তু বাজার চলতি ফর্মুলা আর কি। মুশকিল তো তাই, একদম। লোকে তো বোতল বোতল আমার ওই কালো রঙের হ্যাঁ, হ্যাঁ। বেশ মিক্সচার কিনে রাখে, খায়, কারণ খেতে বেশ ভালো লাগে। ভালো লাগে। একটা cold এটা drinks বোধহয় খাওয়ার মতো। মানসিক কাজও করে, যে খেলাম আরাম হলো, যেটা সত্যি নয়। না, মানে এটা তো আরাম, জিভের আরামটা তো বড় আরাম না, ওটা জিভে আরাম হয় ভালো, তারপরে আর কোনো আরাম হয় না। আচ্ছা, এই হার্ট, লিভার, পেটের পর যদি একটু কিডনির দিকটাতে আসি, কিডনি ভালো রাখার কি কোনো ওষুধ হয় নাকি আমার লাইফস্টাইলই শেষ কথা? এখানে না বুঝতে হবে কিডনি কেন খারাপ হলো। একদম ফার্স্ট কথা, ধরুন কারো প্রস্টেট বড়, কারো ইউরিনে ইনফেকশন হয়েছে, কিডনি খারাপ হয়েছে। হ্যাঁ, আপনি ইউরিনে ইনফেকশনটাকে ট্রিট করুন। প্রস্টেট বড়োর জন্য অনেকটা ইউরিন জমে রয়েছে, আপনি সেই জমা ইউরিন বার করে দিন ক্যাথিটার দিয়ে, তারপর প্রস্টেট অপারেশন করুন। অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি সেটা ভালো হবে। এবার আপনি আল্ট্রাসাউন্ড করুন একজন যে কোনো কিডনি খারাপ পেশেন্টের, দেখুন কিডনির সাইজটা ছোট হয়েছে কি বড় আছে। যদি ছোট হয়ে থাকে সেই কিডনি কিন্তু কোনো ওষুধে ভালো হবে না। কিডনি ভালো রাখার আমরা যেটা ক্রনিক কিডনি ডিজিজ বলি, আমাদের দেশে এত কমন তিনটে কারণে। একটা, সুগার আমাদের দেশে বেশি, প্রেশার আমাদের দেশে বেশি, এবং লোকের ধারণা নেই প্রেশারের রুগীদের যে কিডনি সবচেয়ে বড় এফেক্ট করে, বা সুগারের রুগীদের একদম তারা না অতটা সিরিয়াসলি নেয় না। 3 দিন আমরা প্রেশার ওষুধ খাইনি তো কি হয়েছে, ও মাঝে মাঝে অত ওষুধ ডাক্তাররা দেয়, এসব খেতে হয় নাকি, বহু দিকে চলে। আরেকটা থাকে ফাইন্যান্সিয়াল প্রবলেম, যেটা রিয়েল প্রবলেম। যার মাসে রোজগার 3,000 টাকা, তাকে যদি আমি 2,000 টাকার প্রেশারের ওষুধ লিখি কিনতে পারবে না। কিন্তু তারও অনেক জায়গা আছে গভর্নমেন্ট থেকে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, এবং বহু ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনঔষধি আছে যেখানে অনেক কমে পাওয়া যায়। সেখানে আমার একটাই বক্তব্য, ধরুন একজন পেশেন্ট, তার বয়স হচ্ছে 70 বছর, তার দুটো কিডনি ছোট হয়ে গেছে, ইউরিনে ইনফেকশন নেই, আপনি কোনো ওষুধ দিয়ে তার যদি ক্রিয়েটিনিন 3 থাকে কমাতে পারবেন না। আপনি বড়জোর যেটা করতে পারেন, প্রেশার সুগার যদি ভালো করে কন্ট্রোল করেন এবং তাকে ডায়েটটা ভালো করে বুঝিয়ে দেন। ডায়েট কিডনিতে কোনগুলো খাওয়া একদম বারণ। আমি এই ব্যাপারটা আমি কিন্তু খুব ব্রিফলি হলেও বলবো, কারণ এটা না মানে ভীষণ কনফিউশন। এটা একটু আমার দর্শকদের বুঝিয়ে বলুন। এটা নিয়েও যেমন ইউরিক অ্যাসিড নিয়েও কিন্তু সমান ঝামেলা। সুতরাং যদি দেখা যায় কারো ধরুন কিডনি খারাপ হয়েছে, আমরা তাদের বারণ করি পটাশিয়াম যাতে বেশি না থাকে এরকম খাবার খেতে, ফসফরাস যেন বেশি না থাকে এমন খাবার খেতে। এই দুটো না কিডনির পক্ষে মারাত্মক খারাপ। এবার বললেন তো আপনি বলে খালাস, এবার কিসে পটাশিয়াম কিসে ফসফরাস? সোজা কথা আমি না বাংলায় লিখে দিই, কলা খাবেন না, কলাতে প্রচুর পটাশিয়াম থাকে। আচ্ছা, ডাবের জল খাবেন না, পটাশিয়াম থাকে। একটা পালং শাক খাবেন না, পালং শাকে প্রচুর পটাশিয়াম থাকে। যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলসে প্রচুর পটাশিয়াম থাকে। কিডনির রোগীদের বুঝতে হবে তাদের পটাশিয়াম কম খেতে হবে, ফসফরাস কম খেতে হবে। তারা খাবে কি? মহা মুশকিল। এত শীতের সবজি তাকে সব ছেড়ে দেবে নাকি? তারও উপায় আছে, আপনি খাবারটাকে লিচ করে খান। আচ্ছা, অর্থাৎ প্রত্যেক কিডনি রোগীদের বোঝাতে হবে তাদের বাড়ির লোকের একটা এক্সট্রা ধকল। অনেকে বলে যে আমার বউ পালিয়ে যাবে, কারণ 3 ঘন্টা সেই ধরুন আপনি ফুলকপি বা বাঁধাকপি এই সিজনে খাবেন না, এটা হতে পারে। 3 ঘন্টা সাধারণভাবে জলে ভিজিয়ে রাখুন, সেটা জলটা ফেলে দিন, তারপর 2 মিনিট ফুটন্ত গরম জলে সেই পার্টিকুলার সবজিটা রাখুন, সেটাও ফেলে দিন, তারপর রান্না করুন। ঠিক। কিন্তু পালং শাকে এমনভাবে পটাশিয়ামগুলো থাকে লিচ করেও পারা যায় না। আচ্ছা, ওটা বাদ দেওয়াই ভালো। সুতরাং পালং শাক, ডাল লিচ করে খান, খেতে পারবেন। কিন্তু আমি বলছি
তার মানে সকাল 6টায় উঠে আপনাকে জলে ভেজাতে হবে সবজিটা, দুপুরে খেতে গেলে। এখন রান্নার লোক তার পরের দিন পালিয়ে যাবে, যে গিনি রান্না করে সে হয়তো থেকে যাবে, এটুকু বলতে পারি। আরেকটা জিনিস সবচেয়ে হচ্ছে প্রোটিন কতটা খাবেন, এটা নিয়ে যে কত মিথ, খুব কনফিউশন। মানে আপনি কিডনি খারাপ মানে আপনি সব বন্ধ করে দিচ্ছে, তাই তো অনেক এইটা আমি ডক্টর বলে বলে। দিই যে আমাদের নর্মাল প্রোটিন রিকোয়ারমেন্ট কত, ধরুন আমি 90 কেজি আমার ওজন, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট বা 1.2 আমার কিডনি নর্মাল আছে, আমি 100 গ্রাম প্রোটিন খাবো। 100 গ্রাম প্রোটিন মানে কি, লোকে তাই বুঝবে না। একটা ডিমে থাকে 7 গ্রাম প্রোটিন। ঠিক। যদি কোনো পেশেন্টের কিডনি মোটামুটি দেখা যায় হাফ খারাপ, মানে তার জিএফআর ধরুন 40 এরকম, সে কিন্তু ওই ধরুন 0.8 গ্রাম পার কেজি আচ্ছা প্রোটিন তাকে খেতে হবে। অর্থাৎ সে একটা ডিমের সাদা অংশ খাবে, কুসুম সমেত খেতে পারে, মাছ খেতে পারে, একবেলা ডিম একবেলা মাছ। প্রোটিন যদি সব বাদ দিয়ে দেন, এত দুর্বল হয়ে যাবে পেশেন্ট, পরে জুঝতে পারবে না। সুতরাং কিডনি ভালো রাখার 1 নম্বর কোনো ওষুধ হয় না। 2 নম্বর আগে দেখতে হবে প্রেশার সুগার কন্ট্রোল হয়েছে কিনা, এমন প্রেশারের ওষুধ দিতে হবে যে প্রেশারের ওষুধ কিডনি খারাপ না করে। আচ্ছা। নাম্বার 4 ব্যথা কমার ওষুধ তারা স্ট্রিক্টলি বন্ধ রাখবে। মাঝে মাঝে তারা ইউরিনটা কালচার করবে যাতে ইউরিন ইনফেকশন না হয়। আর খুব বেশি হলে আমাদের সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট পাওয়া যায়, সেটা খেলে শরীরে অ্যাসিডোসিস কম হয়। আর যাদের দেখা যায় ফসফরাস লেভেল খুব বেশি, তাদের আমরা ফসফরাস কমানোর ওষুধ দিই। কিন্তু এই যে কিটো অ্যানালগ, আমি অবাক হয়ে গেলাম সেদিন, 10টা ট্যাবলেটের দাম 1100 টাকা, প্রচুর দাম। আচ্ছা ভাবুন, যার কিডনি খারাপ সে তো ভাববে যে আমি এই ওষুধ খেয়ে কিডনি ভালো হবে। কিন্তু আমি আপনাকে বলছি রোল অফ কিটো অ্যানালগ ইন ক্রনিক কিডনি ডিজিজ কন্ট্রোভার্সিয়াল। সুতরাং এমন কোনো ওষুধ কোনো পেশেন্টকে দেবেন না যাতে পার ডে 200 টাকা খরচ হয়, লাভ 50 পয়সা হয়। তার চেয়ে আপনি একটু সময় নিন, বোঝান কি খাওয়া বারণ, কি করতে হবে, তাহলে দেখবেন কিডনিটা ভালো রাখা যায়। যাদের কিডনি সিরিয়াস খারাপ, আরো খারাপ হয়ে গিয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে ডাক্তারবাবু বলছেন যে এবার ডায়ালিসিস করতে হবে, সত্যি কি ডায়ালিসিস জিনিসটা এত কঠিন, জটিল এবং ভয় পাওয়ার মতো? অত ডায়ালিসিস বলে খটোমটো নাম না বলে আমরা সবচেয়ে ভালো বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। অর্থাৎ আপনার নিজের কিডনি কাজ করছে না, একটা কিডনি রিপ্লেসমেন্ট করতে হবে। তা রেনাল রিপ্লেসমেন্ট আপনি কিভাবে করতে পারেন? ডায়ালিসিস হচ্ছে একটা কৃত্রিম কিডনির যন্ত্রে আপনার রক্তটা নিয়ে গেল, দূষিত রক্তটাকে পরিশোধন করা হলো, আবার শরীরে ফিরিয়ে দেওয়া হলো, মানে ছাঁকনির কাজটা এক্সটারনালি হলো। হ্যাঁ, এবার ইয়ং পেশেন্টদের যদি হয়, ডায়ালিসিস নিশ্চয়ই কাম্য নয়, তাদের হয়তো নেফ্রাইটিস থেকে খারাপ হয়েছে, তখন আমরা কিডনি রিপ্লেস মানে বুঝি তাদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। সুতরাং আমার মনে হয় যখনই ক্রিয়েটিনিন 5-6 হয়ে যাবে না, 2-3টে জিনিস কিডনি পেশেন্টদের করা অত্যন্ত আবশ্যক। হেপাটাইটিস বি যদি নেগেটিভ থাকে তার শরীরে ভ্যাকসিন দিয়ে দিন। আচ্ছা। তার কারণ কি, যখন ডায়ালিসিস হবে রক্তের সংস্পর্শে আসবে কন্টিনিউয়াস, তাদের কিন্তু হেপাটাইটিস বি হবে, সংক্রমণ হতে পারে। সুতরাং তাদের আগে থেকে ভ্যাকসিন দিন। হেপাটাইটিস বি কিন্তু কিডনি পেশেন্টদের ডাবল ডোজে দিতে হয়। আচ্ছা। এবং 4টে দিতে হয়, একটা ধরুন মান্থ 0 এবং হাতে দিতে হয়। এটা অদ্ভুত ব্যাপার। কেন? আমাদের স্টাডি আছে যদি ভ্যাকসিন হাতের বদলে কোমরে দিই তাতে অনেক কম প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এটা আজকের স্টাডি না, আমি যখন পিজিআই চণ্ডীগড়ে করছিলাম তখন আমার বন্ধু এটা স্টাডি করে তখনই দেখিয়েছে 1990-90 সালে। সুতরাং কোনো ভ্যাকসিন কোমরে নেবেন না, হাতে নেবেন। এটা কিন্তু একটা খুব বেসিক ভুল। হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটা পাওয়া যায় ডাবল ডোজে, আপনি আজ নিলেন, 1 মাস বাদে নিলেন, 2 মাস বাদে নিলেন, 6 মাস বাদে নিলেন। কখন দেবেন? আপনি যখন দেখবেন ক্রিয়েটিনটা 5 হয়েছে,
অর্থাৎ আপনি বুঝতে পারছেন আর 1.5 বছরের মধ্যে কিন্তু ইনি ডায়ালিসিসে যাবেন। তাকে না আগে থেকে হেপাটাইটিস বি এর এগেইনস্ট ভ্যাকসিন দিয়ে রাখা ভালো। এবার আপনি একটা আন্দাজ করতে পারলেন 6 মাস বাদে এনার কিন্তু ডায়ালিসিস লাগবে, আপনি হাতে না একটা ফিস্চুলা করিয়ে রেখে দিন। আচ্ছা, তা যাতে ভেনাস অ্যাক্সেস, ফিস্চুলা শুনলে তো সবাই আবার পেরিয়ানাল এরিয়াটার কথা ভাবে, এই তো মহা মুশকিল। সে লোককে ফিস্চুলা, আমি ফিস্চুলা কেন করবো, আমার তো কিডনির অসুখ। এই যে কি ঝামেলা আপনাকে বলছি। আমি তারপর বলি যে দেখুন আমাদের হার্টে একটা আর্টারি আছে, মানে আমরা যেটা বলি ধমনী, খুব ফোর্সে রক্ত যায়। শিরা অর্থাৎ যার মাধ্যমে আমাদের ব্লাডটা ফেরত আসে ধমনী থেকে, যদি এই যেটা ফোর্সে রক্ত যায় তার সাথে যদি শিরার আমরা একটা যোগাযোগ করতে পারি, যোগাযোগটাকে বলে ফিস্চুলা। আচ্ছা, তাহলে কি হবে, আমাদের ভেনগুলো দড়া দড়া হয়ে ফুলে উঠবে মাস 2-3 মধ্যে। তখন ওই নিডল স্টিক করতে ডায়ালিসিসের খুব সুবিধা হয়। আদারওয়াইজ আমাদের টেম্পোরারি ডায়ালিসিস লাইন গলায় করতে হয়, সেটা কিছুটা কষ্ট, আরো পেইনফুল। হ্যাঁ, সুতরাং না, যখনই আপনি কিডনি খারাপ নিয়ে কোনো ডাক্তারের কাছে যাবেন, দেখবেন ডাক্তারবাবুই আপনাকে ভ্যাকসিন নিতে বলবে, ঠিক টাইম মতো বলবে এবার আপনি ফিস্চুলা করে রাখুন। তখন ফিস্চুলা শুনে ঘাবড়াবেন না, ফিস্চুলা সারানোর বদলে করিয়ে নেবেন কি করে আপনি ডায়ালিসিসের প্রিপারেশন নেবেন। প্রবলেমটা কোথায় জানেন, এটা হচ্ছে আর্থিক প্রবলেম। ঠিক, পার ডায়ালিসিস 2 থেকে 2,500 টাকা খরচ হয়, তাই তো সপ্তাহে 2 থেকে 3 ম্যান্ডেটরি। তার সাথে ডাক্তারের খরচ আছে, তার সাথে ওষুধের খরচ আছে। সুতরাং যদি কিডনি একবার খারাপ হয়, মানুষকে কিন্তু ধনে প্রাণে শেষ করে দেয়। সুতরাং সেই দিকটা আমার মনে হয় প্রত্যেক ডায়াবেটিক রোগীর খেয়াল রাখা উচিত, প্রত্যেক প্রেশারের রোগীর খেয়াল রাখা উচিত যে আজকে আমি স্বাস্থ্য বাজেট নিজের কমিয়ে দিলাম, প্রেশার ওষুধ কিনবো না বলে ওদিকে কিডনিটা খারাপ করলাম, তাহলে কিন্তু আলটিমেটলি এমন একটা স্টেজ আসবে মাসে 25-30 হাজার টাকা খরচ হবে। একদমই তাই। ডাক্তারবাবু, আপনি ভ্যাকসিনের কথা বললেন, কার্যকারিতা নিয়ে, এই প্রশ্ন আমার সিলেবাসে ছিল না, হঠাৎ মনে হলো। ছোট বাচ্চাদের যে ভ্যাকসিন আর কি দেওয়া হচ্ছে, ওটা তো পায়ে কোমরেই বেশি দেওয়া হচ্ছে, সেটার কার্যকারিতাও কি তাহলে কম? সেটা ওদের ঠিক আছে, কারণ ওদের এত ছোট হাত থাকে, আপনি যদি তাতে বিসিজি দিতে যান, ওটা ভীষণ রকম, বিসিজি হাতে দেওয়া হয়, অন্যান্যগুলো ট্রিপল অ্যান্টিজেন ভীষণ পেইনফুল, সেখানে কিন্তু থাই। আচ্ছা আচ্ছা, কারণ থাই কিন্তু ওদের মোর অ্যাক্টিভ, ঘুরঘুর করে, আমরা তো হাত তো খুব একটা নাড়াই না। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন কেন হাতের ভ্যাকসিন ভালো কাজ করে। আচ্ছা, ওকে, হাতটা রেস্টে থাকে, ভ্যাকসিনটা স্লোলি অ্যাবজর্ব হয়। ওকে, কিন্তু এই ব্যাপারটা বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ানরাই বলতে পারবে। হাতে আমি যতদূর দেখেছি, আমার এখানে 3টে দাগ আছে, সেটা বিসিজির আমি জানি, আর বাকি তো ভুলে গেছি, জানি তো পাই দেয় নিজের বাচ্চাদের যখন নিয়ে গেছি। এবার একটু সিরিয়াস একটা মিথ্যে বা প্রশ্নে আসি। ক্যান্সারের কোনো আনসার নেই, আমরা জানি ক্যান্সার চিকিৎসা এখন অত্যাধুনিক জায়গায় চলে গিয়েছে, এবং কেমো বলুন, রেডিয়েশন বলুন, সার্জারি বলুন, রিকনস্ট্রাকশন সার্জারি বলুন, এটা একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। তারপরেও কেন বলুন তো বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারেন না যে ক্যান্সারের আনসার আছে? এটাও না সচেতনতার অভাব। কিছু কিছু ক্যান্সার সম্পূর্ণ রকম সেরে যায়, বাচ্চাদের যেমন অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া, আমার জানা, সে ওয়ে ব্যাক 1994 একটা বাচ্চা মেয়ের হয়েছিল, নর্মাল সে কাজ করছে এখন। আচ্ছা, আমি 1994 ট্রিটমেন্টের কথা বলছি, কিন্তু যখন কোনো রকম ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি আসেনি। এবার ব্রেস্ট ক্যান্সার, সেটাও সেরে যায় আর্লি ধরা পড়লে পুরোটা। ছেলেদের প্রস্টেট ক্যান্সার আর্লি সেরে যায় ধরা পড়লে। সবকিছুই ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর। আগে আমরা ভাবতাম বোধহয় আর্লি ধরা পড়লেই সেরে যাবে, তা কিন্তু না। দেখা গেছে ক্যান্সার সেলের যে জেনেটিক্স, তার উপর কিন্তু সারাটা নির্ভর করে। আচ্ছা, অর্থাৎ এখন দেখবেন যারা বায়োপসি করছে, আপনি কোনো জায়গায় ক্যান্সার হয়েছে, বায়োপসি করলেন, শুধু বায়োপসিতে হবে না, বায়োপসির সাথে
আপনাকে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে। ওকে, তো অনেক সময় মলিকুলার স্টাডি করতে হয় যে এক্স্যাক্টলি কোন ওষুধটা কাজ করবে সেটা জানার জন্য, ক্যান্সারটা কতটা অ্যাগ্রেসিভ সেটা জানার জন্য। তবে অ্যাজ এ মানে খুব সহজে যদি বলতে পারি, কম বয়সে ক্যান্সার বেশি অ্যাগ্রেসিভ হয়, আচ্ছা, বৃদ্ধ বয়সের ক্যান্সার কিন্তু কম অ্যাগ্রেসিভ হয়। ওকে ওকে, কিছু ক্যান্সার আগে ভাবা যেত কোনো অ্যান্সার নেই। আমি যেমন বলছি স্টিল হুম কিডনিতে ক্যান্সার হলো, হুম হুম, যে ক্যান্সারটা ছড়িয়ে গেল সমস্ত শরীরে। আগে বলা হতো ডেজ আর নাম্বার, জাস্ট 3 মাস বাঁচবে। আজকাল একদম। কিন্তু তাদের 1.5-2 বছর বাঁচানো যায়। গল ব্লাডারের ক্যান্সার হলে বলা হতো কিচ্ছু করার নেই। আজকাল কিন্তু ইমিউনোথেরাপি এবং স্পেশাল টার্গেটেড থেরাপিতে তাদের আমরা 1.5-2 বছর বাঁচিয়ে রাখতে পারি। সুতরাং অ্যান্সার নেই কথাটা বলে তাদের না হতাশ করবেন না, তবে তাদের খুব প্র্যাকটিক্যাল আউটকাম বলতে হবে। ঠিক, যে দেখুন ট্রিটমেন্ট আছে, কিন্তু কিছু কিছু ক্যান্সার জানেন তো ট্রিটমেন্টে প্রচুর প্রচুর খরচ। এই যে আমি একটা মুখে বলে দিলাম টার্গেটেড থেরাপি, আপনি জানেন এক একটা টার্গেটেড থেরাপির খরচ প্রায় 1 লাখ টাকা মাসে। একদম। এবার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যদি ক্যান্সার হয়, আমি তো তাদের বলি আপনারা ভেবে নিন যে 1.5 বছর আমি লাইফ স্প্যান বাড়াবো না, আপনি এটা গভর্নমেন্ট সেক্টরে কোথাও যদি পাওয়া যায় বা এনজিওর মাধ্যমে, বা সবচেয়ে ভালো কি হয় জানেন তো, বহু জায়গায় রিসার্চ হচ্ছে, রিসার্চে যদি তাদের ঢুকিয়ে দেওয়া যায়, আচ্ছা, মানে ট্রায়ালের পার্টে তারা থাকলো, পার্টে যদি ঢুকিয়ে দেয় যে বিনা পয়সায় তারা ওষুধটা পেয়ে যায়। বুঝতে পেরেছি। সুতরাং ক্যান্সারের অ্যান্সার নেই তা না, ক্যান্সারের কারণ সম্পর্কে এখনো অবধি একটা কোনো কারণ পাওয়া যায়নি। ঠিক, জেনেটিক আছে, এনভায়রনমেন্টাল আছে, একদম মানে এই দুটো মিলিয়ে ক্যান্সার, তার সাথে কিন্তু ভাইরাস আছে। ঠিক, যেমন ধরুন সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের, আমরা এখন তো ভ্যাকসিন, আমার কাছে এসে লোকেরা জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমার মেয়েটা বা আমার ছেলেটাকে আমি এইচপিভি দেব না? অবশ্যই দেব। সুতরাং আমার মনে হয় যত দিন যাবে না আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়বে, আর আর্লি ডিটেকশন যেগুলো সার্জিক্যালি এক্সাইসেবল ক্যান্সার অলওয়েজ বেটার। ওকে, আর যারা ভীষণ বড় লোক তাদের জন্যই টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি থাকে রয়েছেই একদম। আদারওয়াইজ ভীষণ ডিফিকাল্ট গরিবদের পক্ষে। আমরা অনেক মিথ ভাঙলাম, অনেক সত্য জানলাম, এবং কি বলবো যে অনেক ভুল ধারণা ভেঙে আমরা সঠিক ধারণাও পেলাম। ডাক্তারবাবুকে যদি জিজ্ঞেস করি ইন জেনারেল আমার দর্শক বন্ধুদের জন্য ভালো থাকা, সুস্থ থাকা, মানে মিথ ভেঙে সুস্থ থাকা, 3টে থেকে 4টে পরামর্শ কি হবে? ঠিক সময়ে ঘুমন 1 নম্বর। এই ঘুমানোটা না আপনার ভারী অদ্ভুত করে দিয়েছেন। ভোর 4টে ঘুমন, সকাল 12টায় ওঠেন, পাল্টে দিন। একটু দেখবেন উল্টে দিলেই পাল্টে যাবে। এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা ডাক্তারের স্লোগান। আপনি করুন 11টায় ঘুমন। নাম্বার 2, সিগারেট বর্জন করুন। টোবাকো ওয়ান অফ দ্য মোস্ট মানে নটোরিয়াস আমাদের পক্ষে। নাম্বার 3, এক্সারসাইজ। এবং চতুর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট, মানসিক দিক থেকে সুস্থ থাকুন। যে কাজ করতে আপনার ভালো লাগে, যে কাজে আপনার প্যাশন আছে, আপনি সেই কাজে ফোকাস করুন। ধরুন আমার ডাক্তারি খুব ভালো লাগে, কিন্তু ডাক্তারি বাইরে আমার ভালো লাগে এই বক বক করতে, আমি সেটা একটা আলাদা রয়েছে। আপনার গান করতে ভালো লাগে, আপনি গান করুন। আপনার গান শুনতে ভালো লাগে, গান শুনুন। ওই চুপটি করে বসে আপনি ডিপ্রেশনে ডুবে যাবেন না। একটা কথা জানবেন, ভারতবর্ষে সবচেয়ে বেশি মানসিক রোগাক্রান্ত পেশেন্টরা আছে, এবং ভারতবর্ষের মধ্যে ডিপ্রেশন এবং সুইসাইডাল রেট ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং মানসিক রোগকে রোগ হিসাবে স্বীকার করুন, ট্যাবু হিসাবে দেখবেন না। আপনারা মানসিক রোগে যারা ভুগছেন, অর্থাৎ বুঝতে পারছেন মানসিক অবসাদগ্রস্ত হচ্ছেন, তারা প্রপার সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। দেখবেন
আপনার লাইফ অনেক ভালো হবে। সুতরাং হেলথ অ্যাজ এ হোল, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড মানে এনভায়রনমেন্টাল, সব কিছু যদি ভালো থাকে তবেই মানুষ ভালো থাকবে, আদারওয়াইজ না। ডক্টর ব্যানার্জিকে অনেক ধন্যবাদ, এত সহজ করে, এত স্পষ্ট করে, এত আনফিল্টার্ড ভাবে আমাদের মিথগুলো ভাঙার জন্য, সত্যিটা জানানোর জন্য। একটা কথা বলাই যায়, সঠিক তথ্যও কিন্তু একটা ওষুধ। ওষুধ যে শুধুই ফয়েলে থাকবে তা নয়, আপনার মস্তিষ্কেও রয়েছে। এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন যদি আপনার মনে হয় এটা আর কারো কাজে লাগবে। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।